আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর দেশের বড় একটা মানুষের ট্রাস্ট নেই। আজকে এই যারা পারে তারা সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, লন্ডন যায়, ইউরোপ যায়, আমেরিকা যায়। আর যারা কম পারে তারা ভারত যায়। আর যারা আরো কম পারে তারা এই এই দেশে কোনো কর্পোরেট হাসপাতাল বা ক্লিনিকে যায়। আর যারা একদম পারে না, যাদের কোনো সামর্থ্য নাই, তারা যায় গভর্নমেন্ট বা সরকারি হাসপাতালে যায়। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি শাফাত যথারীতি আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা আছেন, এবং আমরা আজকে একজন বিশেষ অতিথিকে আমাদের মাঝে পেয়েছি, আমাদের সবার প্রিয়, আমাদের অসম্ভব স্কলার এবং নলেজেবল একজন একজন মানুষ, ডক্টর রুমি খান ভাই। রুমি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের মাঝখানে আসার জন্য। তো আমি খুব সংক্ষেপে যদি ডক্টর রুমি ভাইয়ের পরিচয় দিতে চাই। তিনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন চিকিৎসক, পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একজন আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই। এছাড়াও তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে। তার শিক্ষা জীবন অবশ্যই মোস্টলি বাংলাদেশে নটরডেম কলেজ, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এবং যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে তিনি লেখাপড়া করেছেন। তো আমরা রুমি ভাইয়ের সাথে আমরা আজকে মূলত আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হেলথ কেয়ার, যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমের এখন যে পরিস্থিতি, যে আমাদের বাংলাদেশের মানুষজন, এমনকি শুধু উচ্চবিত্ত না, এখন আস্তে আস্তে মধ্যবিত্ত বা মানে আরো নিচের দিকেও মানুষজন এখন যেভাবে মানুষকে চিকিৎসার জন্য বাইরের দিকে অর্থাৎ বিদেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, অর্থাৎ বিদেশ নির্ভরশীলতা। আমাদের হেলথ কেয়ারের আসলে দুর্বলতাটা কোথায়, ব্যর্থতাগুলো কোথায়, এবং কেন আমরা সফল হতে পারছি না, আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা নিজের পায়ে দাঁড়াতে পারছে না কেন। তো এই সমস্ত আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের হাতে সময় যদিও খুব কম, তবু আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার। তো রুমি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। মির্জা ভাই, আমরা মনে হয় শুরু করতে পারি। জি। সাফায়েত, অনেক ধন্যবাদ। মির্জা, অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। রুই ভাই, আমরা শুরু করতেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসেন্টলি উনি বলছেন যে ভিসা সহজ করে দিয়েছি, আহ, ভারতে চিকিৎসা নিতে সবার সুবিধা। তো আমাদের ন্যাচারালি একটা কোয়েশ্চেন জাগে যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে আমরা জীবনের একটা সময় আমরা মানে কাটিয়েছি, যদিও এখন আমরা প্রবাসে থাকি। তো আমরা জানি যে অল অফ আস আমরা মোটামুটি সরকারি হেলথ কেয়ার কতজন নিছে, আই রিয়েলি ডোন্ট নো। আমি মনে করতে পারি না আমি কখনো সরকারি হাসপাতালে গিয়েছি, হয়তো গিয়েছি কয়েকবার। অথচ বাংলাদেশে হলো ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানে বাংলাদেশে সবাই সরকারি হেলথ কেয়ারের সুবিধা পায়। এখন বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে। বাংলাদেশের ইকোনমিতে হাজার হাজার কোটি টাকা মানে ঢুকছে, এবং গত 20 বছরে 30 বছরে দেখা যাইতেছে যে জিডিপি 5% গ্রোথ হইতেছে কনস্ট্যান্টলি, রিগার্ডলেস অফ কোন সরকার থাকে। তো কোয়েশ্চেন দাঁড়ায় যে এত উন্নয়ন এত কিছুর পরেও বাংলাদেশের মানুষকে কেন ভিসা সহজ করে দিতে হবে? যারা যারা অনেক অনেক টাকা পয়সা মালিক, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ড চলে যেতেছে, ইভেন ইউএসএ অথবা অন্য কোনো দেশে যায়, যারা সুপার রিচ, যারা মোটামুটি যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী, তারা চলে যায় ইন্ডিয়ার দিকে। তো এখানে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মানে খরচ করে। আম, একজন সরকার প্রধান কি এই কথাটা বলতে পারে কখনো যে ভিসা সহজ করে দিয়েছি তুমি, যারা তুমি হেলথ কেয়ার, খাদ্য বস্ত্র বাসস্থান, এগুলো তো খুবই বেসিক নিডস। এগুলি যদি মিট আপ না করা হয় তাহলে কিভাবে একটা উন্নয়ন উন্নয়ন হয়েছে বা উন্নয়নের একটা দেশ দেশ উন্নত হয়েছে এরকম দাবি করা যায়? আম, তো এই কোয়েশ্চেনটা আমাদের ডাম্পফন্ডেড করে রাখে যে এই ফরেন মিনিস্টার বা যে কোনো মিনিস্টারই এই ধরনের কথা বলে যে ভারতে তোমরা সবকিছু ভারতে চলে যাও। তো এবং সাথে সাথে কোয়েশ্চেন এটাও আসে যে সিস্টেম্যাটিক্যালি কি বাংলাদেশের হেলথ কেয়ারকে সাবোটাজ করা হয় কিনা, যে যাতে এই মানুষগুলা মানে বিভিন্ন দেশে চলে যায় হেলথ কেয়ারের জন্য।
তো রুমি ভাই, আমাদের কোশ্চেন এটা দিয়ে শুরু করবো, এরপর আমরা বিভিন্ন কোশ্চেন দিকে যাবো, আপনি যদি শুরু করেন। প্রধানমন্ত্রী যা বলেছেন এটা তো একটা বিচ্ছিন্ন কোনো মন্তব্য না, বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, বা বিচ্ছিন্ন কোনো অবস্থার রিফ্লেকশন না। এটা একটা বিগার পিকচারের একটা স্মল রিফ্লেকশন অফ এ বিগার পিকচার। আমাদের দেশে যাদের পয়সা আছে, যাদের অর্থ আছে, তারা সামান্য সর্দি কাশি হাঁচির চিকিৎসা দেশে নেয় না, ওরা দেশের বাইরে চলে যায়। আমাদের সরকারে যারা আছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুরু করে মন্ত্রী, সচিব, যে কোনো কনস্টিটিউশনাল পোস্টে যারা আছেন, তারা সরকারি পয়সায়, মানুষের ট্যাক্সের পয়সায় ওরা ইচ্ছা মতো বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। ওরা কোনো চিকিৎসা দেশে নেন না। আমাদের যারা সরকারি উচ্চপদস্থদের মতো আছেন, প্রধানমন্ত্রী কোনো চিকিৎসা দেশে নেন না, উনি দেশের বাইরে চিকিৎসা করেন। আমাদের রাষ্ট্রপতি হলেই দলবল নিয়ে চিকিৎসার জন্য উনি সিঙ্গাপুর চলে যান, লন্ডন চলে যান, সাধারণ চেক আপ করার জন্য। কোনো বড় প্রসিডিউর, কোনো চিকিৎসা ওনারা দেশে করেন না। আর দেশে করতে হলেও যদি কখন করতে হয়, তাহলে তারা কোথায় যাবেন? তারা যাবেন CMH এ, আনটিল দে ক্যান গো আউট অফ দ্য কান্ট্রি। একবার যখন কোভিড হলো, তখন শোনা গেল যে আমাদের ডিজি হেলথ, স্বাস্থ্য ব্যবস্থার প্রধান, ডিরেক্টর জেনারেল অফ হেলথ, ওনার কোভিড হয়েছে। উনি কোথায় ভর্তি হয়েছেন? উনি ভর্তি হয়েছেন CMH কি। উনি বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ডিরেক্টর জেনারেল, ওনার সাধারণ কোভিড, উনি ভর্তি হয়েছেন CMH কি। সুতরাং এই ব্যাপারগুলাই প্রমাণ করে যে আমাদের সরকার, আমাদের যারা ক্ষমতায় আছে, তারা দেশের চিকিৎসা ব্যবস্থাকে ট্রাস্ট করেন না, এবং ওটাকে ট্রাস্টেবল করার জন্য কোনো আগ্রহ উদ্যোগ ওনাদের নেই। কারণ ওরা জানেন যে আমরা কিছু হলে আমাদের দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা আছে, আমার চিকিৎসা ওখানে হয়। কিন্তু ওনারা এটাও জানেন না, ওনারা এগুলো ভুলে যান। এই কার কথা? আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের কথা। ওনারা ভুলে যান আমাদের প্রাক্তন ফিনান্স মিনিস্টার SMS কিবরিয়া সাহেবের কথা। SMS কিবরিয়া সাহেব যখন আহত হলেন হবিগঞ্জ সিলেট, কোথায় জানি, ওনার সামান্য একটা ইনজুরি ছিল, খুব একটা বড় ইনজুরি ছিল না। দিজ আর ভেরি ইজি টু ট্রিট। যদি যে কোনো সার্জন লোকালি অপারেশন করে ওনার রক্তক্ষরণ বন্ধ করতে পারতো, ওনার জীবন বাঁচত। কিন্তু ওখানে ওনার চিকিৎসা ব্যবস্থা, আস্থা, ডিপেন্ডেন্স কিছুই নাই। ওনার ঢাকা আনা হয়েছে এবং এই লং জার্নিতে মারা গিয়েছেন। সাইফুর রহমান সাহেব মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়, এই রাস্তার মধ্যে মারা গিয়েছেন। যখন এ ধরনের বিপদ আপদ হয়, যখন কোভিড হলো, আমাদের সমরিতা হাসপাতালের যিনি মালিক ছিলেন, সেখানকার স্থানীয় MP হাজি মকবুল সাহেব, বিশাল পয়সা মানুষ, ওনার পয়সা শেষ নাই। কিন্তু কোভিডের সময় সব ফ্লাইট বন্ধ, সব দেশ বন্ধ, সব ভিসা বন্ধ, তখন হি হ্যাড টু ডাই ইন হিজ ওন হসপিটাল। সো স্যাড ফর হিম। তার নিজের হাসপাতালে যেখানে মারা যাওয়ার কথা অন্য মানুষের, সেখানে ওনাকে নিয়ে কি মরতে হলো। He built a hospital so the other people can come and pay him and then die here. But he had to die himself in his own hospital. That is so ironic, because কোভিডের সময় ভিসা বন্ধ ছিল। এই কথাগুলো মনে রাখলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা হলেও সিরিয়াস হতো, যাতে দেশের মানুষের ট্রাস্ট, দেশের মানুষের আস্থা ফিরে আসে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে। এবং আমি তো আগেই বলেছি, আমি আগে লিখেছি যে আমাদের এটা নিয়ম করতে হবে যে প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা সচিব, প্রধানমন্ত্রী, ওদের চিকিৎসা করতে হবে দেশের সরকারি হাসপাতালে, in a government hospital. This is part of your contract. When you become a minister, when a prime minister, you have to take an oath. আমার অবশ্যই করে আমি চিকিৎসা নেব দেশের হাসপাতাল, যেখানে আমার
দেশের সাধারণ সিটিজেনরা চিকিৎসা নেন, দেশের জনগণ যেখানে যায় আমি সেখানে যাব। যদি এটা আমরা করতে পারি, ইউল সি রাতারাতি দেশে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যাবে। কিন্তু কিন্তু ওরা এখানে কোনো কেয়ারই করে না, কারণ ওরা জানে যে আমরা এখানে কখনো যাব না। জি। তো এখন এই যে এটা কি আপনি বর্তমান সরকারের উপর কোনো মানে এই দিবেন, আপনার অভিজ্ঞতা, যে ধরেন আপনার যারা বাংলাদেশ সিটিজেন, বাংলাদেশের আপনার ডাক্তারি পড়ছেন আপনি, তো তখন আপনি কি কোনো ডিফারেন্স দেখতে পান? মানে ওভারঅল এরা এই যে গত বছর 15 বছর একই সরকার আছে এবং কোভিড এর মতো একটা মহামারী হলো, আপনি এটার এক্সাম্পলও দিলেন যে তাদের নিজেদের মানুষ মারা যেতেছে, তার এটা তো একটা ওয়েক আপ কল হওয়ার কথা যে ওকে লেটস এরকম একটা ডিজাস্টার হয়েছে, আমরা নিজেদের দেশকে উন্নত করি। বাট ইটস নট দ্য কেস। এখন তো ওই ধরনের কোনো কিছুই দেখা যাইতেছে না। চায়নাতে কোভিড হওয়ার পর আমার মনে হয় যে 7 দিনের মাথায় একটা বিশাল হসপিটাল তারা তৈরি করে ফেলছিল, কিন্তু বাংলাদেশের তো এই ধরনের কোনো ওয়েক আপ কল দেখা যায় না। এবং গোয়িং ব্যাক টু দ্যাট, কেন ভিসা নিতে মানে ইন্ডিয়া কেন যায় মানুষ? আপনার এটা সরাসরি কোয়েশ্চেন থাকবে যে ইন্ডিয়াতে কি আছে এমন যে যেটা আমরা প্রোভাইড করতে পারি না? আমাদের মেডিকেল কলেজগুলা, ইউ আর ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওখানে আপনি মেডিকেল কলেজের মান আমার মনে হয় না যে কোনো, ওখানে এত মেধাবী ছাত্ররা পড়ে, ভালো ভালো ডাক্তার বের হয়। আম, তো এখান থেকে বাংলাদেশে কেন ওই মাদ্রাজের মতো ইসের মতো কোনো আহ, চিকিৎসা ব্যবস্থা খোলা যায় না, বা মানে ওরকম হাসপাতাল তৈরি করা যায় না? এটা কি লজিস্টিক্যাল প্রবলেম না কি প্রবলেম? প্রবলেমটা কি এখানে? ফান্ডিং এর প্রবলেম, কোনো অন্য কোনো ইস্যু? সেখানে অনেকগুলো প্রশ্ন এসছে, সেগুলা আমার মনে হয় আমি একটা একটা করে উত্তর দেই। বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিস ডেলিভারি, হেলথ কেয়ার ডেলিভারি, প্রিভেন্টিভ মেডিসিন, সবগুলার খুব বেশি রাজনীতিকরণ হয়ে গিয়েছে। অন্য যে কোনো পেশাজীবীদের চেয়ে চিকিৎসকরা সবচেয়ে বেশি পলিটিসাইজড। এটা আগেও ছিল, এখনো আছে, তবে এই সরকারের আমলে যা হয়েছে মানে এটা মানে বিয়ন্ড পেল, এটা বিয়ন্ড দ্য ওয়ার্স্ট ওয়াইল্ড ইমাজিনেশন দ্যাট একটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা সরকারি রাজনৈতিক শক্তি কিভাবে এটা খোল নালচে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে ভয়াবহ মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেডিকেল এডুকেশনটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মান একেবারে নেমে গিয়েছে। এখানে প্রিন্সিপাল পোস্টিং হয় সম্পূর্ণ দলীয় পরিচয়। গুন্ডা মাস্তান যারা করেছে বেশি স্টুডেন্ট লাইফে তারাই প্রিন্সিপাল হন। এখানে পোস্টিং হয় পলিটিক্যাল গুন্ডা মাস্তানদের। যারা ভালো স্টুডেন্ট, যারা রিসার্চ করে, যারা ভালো টিচার, ওই কোয়ালিটির কোনো মূল্যায়ন নেই। শুধু একটা মূল্যায়ন হয়, কে কত বড় পলিটিক্যাল মাস্তান ছিল, সে আজকে তত বড় প্রফেসর, সে আজকে তত বড় প্রিন্সিপাল, সে আজকে হাসপাতালে বা স্বাস্থ্য বিভাগে তত বড় কর্মকর্তা। ওখানে খুব এক্সেপশন দু একজন ছাড়া পলিটিক্যাল রিজুমি ছাড়া কেউ বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় উঠতে পারছে না। এই যা হচ্ছে, এই যারা স্টুডেন্ট লাইফে মাস্তানি করতো তারা তো পড়াশোনা করেনি। তাদের পড়াশোনা করার, তাদের রিসার্চ করার, তাদের বেসিকই ভালো না এই অনেকেরই, এবং তাদের এখনো ওই পড়াশোনা করার ওই একাডেমিক মাইন্ডসেট নেই। এখন মেডিকেল কলেজগুলা যারা বিশেষ করে ঢাকাতে, চট্টগ্রামে, বড় শহরগুলোতে সবগুলো ভরে গিয়েছে পলিটিক্যাল পোস্টিং দিয়ে। এবং এই কারণে যদি প্রফেসরের এই অবস্থা হয়, তাহলে স্টুডেন্টদের কি অবস্থা হবে? শিক্ষা হচ্ছে না, প্লাস ওরা ওখানে পোস্টে নিয়ে আছে এই অ্যাডভান্সমেন্ট অফ সার্জারি, অ্যাডভান্সমেন্ট অফ মেডিসিন, অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার ডেলিভারি, নিউ প্রসিডিওর, নিউ ইনোভেশন, সেদিকে কারো মন নেই। সবাই মন হচ্ছে গিয়ে কিভাবে পোস্টিং টিকে থাকা যায়, কিভাবে সরকারকে খুশি রাখা যায়, কিভাবে আরো বেশি প্রায়োরিটিস করা যায়। কারণ
the more involved you are in politics, the stronger, the more better chances you will be staying in your same posting in Dhaka or other medical college in Dhaka. তো এইটা একটা বড় ফ্যাক্টর। তারপরে আমাদের মেডিকেল কলেজগুলোর পরীক্ষাগুলো, এমবিবিএস পরীক্ষা, তারপরে আরো এমডি এমএস, মানে পোস্ট গ্রাজুয়েট এডুকেশন গুলা, সেখানেও প্রচন্ড পলিটিসাইজ হয়ে গিয়েছে। এই পরীক্ষায় আজকাল এমন অভিযোগ শোনা যাচ্ছে যে এসব পরীক্ষাগুলোতে পাস ফেল ডিপেন্ড করছে কোন স্টুডেন্টের পলিটিক্যাল পরিচয়ের উপর। যদিও বিসিপিএস বা এফসিপিএস যারা দেয় ওদের ক্ষেত্রে এই অভিযোগ এখন পর্যন্ত শোনা যায়নি, কিন্তু অন্যগুলো যেগুলো বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেসব ডিগ্রি দেওয়া হচ্ছে, এই ডিগ্রিগুলা এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এটা সবচেয়ে বড় ডেঞ্জার। এবং এইসব কারণে আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর দেশের বড় একটা মানুষের ট্রাস্ট নেই, বিশ্বাসের অভাব। যখন ট্রাস্ট, ফিজিশিয়ান পেশেন্ট ট্রাস্ট নেই, তখন মানুষজন একটা অল্টারনেটিভ চিকিৎসার সোর্স খুঁজবে। আজকে এই যারা পারে তারা সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, লন্ডন যায়, ইউরোপ যায়, আমেরিকা যায়। আর যারা কম পারে তারা ভারত যায়। আর যারা আরো কম পারে তারা এই দেশে কোনো কর্পোরেট হাসপাতাল বা ক্লিনিকে যায়। আর যারা একদম পারে না, যাদের কোনো সামর্থ্য নাই, তারা যায় গভর্নমেন্ট বা সরকারি হাসপাতালে যায়। এটাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আজকের বাস্তবতা। সুতরাং এইটা একটা বড় সিস্টেমিক প্রবলেম। কোনো স্পেসিফিক ওয়ান ইস্যু বা ওয়ান পয়েন্ট দিয়ে এটাকে আমরা হয়তো বা এক্সপ্লেন করা ঠিক হবে না। আচ্ছা, আমার এক্ষেত্রে একটা একটা প্রশ্ন আছে রবি ভাই। সেটা হচ্ছে কি, আপনি তো বললেন যে ঠিক আছে আমাদের ধরেন অনেক বেশি পুরো সিস্টেমটাই, মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটাই এখন অনেকটা মানে পলিটিসাইজ হয়ে গেছে, যে পরীক্ষা পাশ করছে না, মানে পরীক্ষা পাশ করার জন্য পেছনের বিবেচনা হচ্ছে গিয়ে যে তার কোনো দলীয় কোনো সম্পৃক্ততা আছে কিনা। তো ঠিক আছে, এগুলো তো আমরা মোটামুটি জানি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে ডাক্তারদের নিজেদের ভিতরে, আমি ওকে, আই গেট ইউর পয়েন্ট যে ডাক্তারদের অনেক সমস্যা, এবং আমি এগুলো যদি বাদও দেই, ধরেন ডাক্তারদের নিজস্ব যে তাদের যে নিড গুলা, আপনি একজন একজন ইন্টার্ন ডক্টর বা যিনি মাত্র পাশ করে বের হয়েছেন এরকম একজন একজন ডাক্তারের আমরা যদি দেখি যে তাদেরকে যে ধরনের যে আর্থিক সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে তারা একটা চাকরিতে জয়েন করার পরে, হ্যাঁ, এটা আমি বলবো যে মানবেতর। একজন ডাক্তারের জন্য মানবেতর, এবং এটা সেটা সম্ভব না একজন ডাক্তার নিজের তার তার পরিবারকে ওই টাকা দিয়ে, মানে যিনি মাত্র পাশ করে বের হয়েছেন ওই রকম একটা সময়ে তিনি তারা উনি একটা জায়গাতে জয়েন করবেন, এবং তাকে যে ধরনের যে আর্থিক যে সমস্ত সুবিধা দিয়ে তাকে অফার করা হচ্ছে, এটা 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 খুবই আমি বলবো যে দুঃখজনক তাদেরকে যেরকম ইয়ে করা হচ্ছে। এবং যার জন্য যেটা হচ্ছে কি, হ্যাঁ, তাদেরও অনেক রকম তখন চিন্তা ভাবনা থাকে যে ঠিক আছে আমাকে আহ বাইরে চলে যাব বা প্রাইভেট কোথাও হোয়াটএভার। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডাক্তারদের নিজেদের ভেতরে আমি সবসময় যে একটা অভিযোগ পাই, হ্যাঁ, বা একটা শুনি সবসময় আমার আমার পরিচিত যারা, আমার বন্ধু বান্ধবদের ভেতরে যারা আছে, বা আমার আমার কাছাকাছি আমার আত্মীয় স্বজনদের ভিতরে, যে ডাক্তারদের নিজেদের ভিতরে নাকি ইউনিটি নাই। তারা তাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফোরামে ডাক্তারদের নিজেদেরকে প্রতিনিধিত্ব করার জন্য, আমি সেই বিএমএ ইলেকশন থেকে শুরু করে আমার নিজের পরিবারে আমার মা যেহেতু ডাক্তার, আমি এই জিনিসগুলো মোটামুটি আমি কিছুটা সবসময় আমি একটা ধারণা পাই যে সব ধরনের নির্বাচনগুলোতে যাদেরকে তারা নির্বাচিত করেন তারা ভুলে যান তাদের জুনিয়র যারা ডক্টররা যারা আছে, যে বা ধরেন আমরা প্রায় কয়েকদিন পর পরই দেখি যে কোথাও কোনো দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিচয় দিয়ে হসপিটালে হয়তো কোনো একজনের রোগীকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, বা তাকে ঠিক মতো মনোযোগ দেওয়া হচ্ছে না, বা একজন রোগী মারা গেলেন, মারা যাওয়ার পরে হয়তো তার মানে ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছে কিন্তু তবুও রোগী মারা গেলেন, তারপরে দেখা যাচ্ছে একদম এসে হসপিটাল ভাঙচুর করা হচ্ছে, ডাক্তারদেরকে মারধর করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের 2 দিন পর পর আমরা খবরে দেখি। কিন্তু তারপরেও দেখা যায় যে যারা ডাক্তারদের নেতৃস্থানীয় যারা, তারা হসপিটালে এসে উল্টা ওই ডাক্তারদের উপরে তখন তারা একটা খুব আক্রমণাত্মক একটা তারা একটা একটা ভূমিকায় চলে আসে।
যেখানে তার নিজেকে তার তার নিজের জুনিয়র ডক্টরদেরকে তার সেভ করার কথা, তাদেরকে শোল্ডার করার কথা, প্রোটেক্ট করার কথা, উনি ঠিক উল্টা কাজটা করেন। এবং এটা আমি খুব খুব কমন একটা অভিযোগ আমি সবসময় পাই, যে যারা সিনিয়র, যারা নেতৃত্ব লেভেল মানে যে লিডারশিপের ওই জায়গাটাতে যে সমস্ত ডাক্তাররা আছেন, সিনিয়ররা যারা আছেন, তারা জুনিয়রদের দিকে তারা একদমই তারা খোঁজ রাখেন না বা ভুলে যান। তো এইটা কেন? এবং এটা যদি হয়ে থাকে, তাহলে বারবার এই একই চেহারাগুলো, আমার মনে হয় বিএমএন নির্বাচনে সেই যে কি স্বাধীনতা চিকিৎসক পরিষদ আর ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব এন্ড সাচিব, আমি মনে হয় গত অনেক মানে 15, 20, 25 বছর ধরে একই চেহারাগুলোকে বারবার ঘুরে ফিরে আমরা সবসময় কেন দেখি? আমাদের একটা এমবিবিএস ডাক্তার, আহ, মানে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, যারা 5 বছর মেডিকেল স্কুল, তারপরে 1 বছর 6 বছর পড়াশোনা করে যে চাকরি পায়, প্রাইভেট জব, ক্লিনিকে জব পায়, তখন যখন যখন যে যে বেতন পায়, যে তার চেয়ে বেশি বেতন পায় ঢাকা শহরে একটা গাড়ির ড্রাইভার। একটা গাড়ির ড্রাইভারকে একটা ক্লিনিকের ডিউটি ডাক্তারের চেয়ে বেশি বেতন দেওয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী বারবার কমপ্লেন করেন, অভিযোগ করেন, ডাক্তাররা গ্রামে যায় না, পোস্টিংয়ে যায় না। একটা ডাক্তারকে যখন আমি বলি, আমি 15 বেসিসে আমি সরকারি জবে জয়েন করেছিলাম। আমার পোস্টিং হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলা হেলথ কমপ্লেক্সে। কম্পেয়ার টু মেনি আদার্স, আমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পোস্টিং পেয়েছিলাম। ওখানে একটা বিল্ডিং ছিল, একটা চেয়ার টেবিল ছিল। আমার অনেক বন্ধু বান্ধব পোস্টিং পেয়েছে ইউনিয়ন হেলথ সেন্টারে, ওরা গিয়ে দেখেছে সেখানে গরুর গোয়াল আছে, আর কিছু নাই, কিন্তু ওখানে থাকতে হবে। একজন ডাক্তার যখন গ্রামে পোস্টিং গভর্নমেন্ট জব নিয়ে যায়, সেখানে তার জন্য কোনো ফ্যাসিলিটি, কোনো সিস্টেম, কোনো প্রোটেকশন কিছু নাই। কম্পেয়ার করেন একটা ডাক্তার আফটার 6 years অফ এডুকেশন, বেস্ট স্টুডেন্ট, সে যাচ্ছে একটা গভর্নমেন্ট চাকরি, সাধারণ সরকারি স্যালারি বেতন, একটা একটা টেবিল চেয়ার, বসার টেবিল চেয়ার নাই, ওষুধের সাপ্লাই নাই, রুগীর লাইন আছে, রুগীর অভাব নেই, কিন্তু আর সব অভাব। ওখানে ওইটা ম্যানেজমেন্টে তার কোনো কর্তৃত্ব নেই, সেখানে বস না। ওষুধ সাপ্লাই আসছে কিনা, ওই সেন্টারটা ম্যানেজমেন্ট, এমপ্লয়েড, স্টাফরা ঠিকমতো চলছে কিনা, তারা অর্ডার মানছে কিনা, দে হ্যাভ নো কন্ট্রোল। তারা যাচ্ছে কাজ রুগী দেখা, রুগী কিন্তু ওষুধ দিবে, ওষুধ সাপ্লাইটা পর্যন্ত নাই, আর রুগীর ওষুধ কেনার সামর্থ্য নেই। কম্পেয়ার করেন উইথ দিস ডক্টর, উইথ এ ইঞ্জিনিয়ার, with any other people who are posted in that level. একটা ইঞ্জিনিয়ার মানে সে একটা গাড়ি পাবে, অর্ডারলি পায়, অফিস পায়, একটা এসডিও, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার, একটা এসডিও ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন উপজেলা লেভেলে আছে, একটা এগ্রিকালচার অফিসার, দে হ্যাভ এ ট্রান্সপোর্টেশন, দে হ্যাভ এ অফিস, দে হ্যাভ বাংলো, এভরিথিং আছে। ডাক্তারের জাস্ট গো দেয়ার, ইউ হ্যাভ পেশেন্ট বাট ইউ হ্যাভ নাথিং এলস। এবং যদি কিছু কোনো ঝামেলা হয়, টেস্ট করলাম, রোগী মারা গেল, সমস্ত অ্যাজ সাফায়েত সেড, সমস্ত ব্লেম গিয়ে ওই ডাক্তারের উপরে পড়ে। ইউ আর টোটালি এক্সপোজড ইন এ রুরাল এরিয়া, ইউ আর অ্যাট দ্য মার্সি অফ লোকাল পিপল। ওরা কেন থাকবে ওখানে? ওদেরকে কে প্রোটেকশন দিবে? কারণ সবাই ডাক্তারকে হেড করে, পুলিশ, সাংবাদিক, যারা লোকাল পলিটিশিয়ান। ডাক্তাররা খারাপ বিকজ একটা একটা জেনারেল মিসট্রাস্ট হয়ে গিয়েছে। প্রাইম মিনিস্টার খালি ফোর্স করেন, এই যেতে হবে, বাধ্য করবো, এই অবশ্যই করবো। এই যেতে হওয়ার আগে একটা সিস্টেম কি করতে হবে, যে দেয়ার ইজ এ গুড ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস। আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা, ইফ আই সেড ইন এ কম্পিউটার, ইন এ আইটি অ্যানালগ, আমি বলি, we have a very good hardware system in place. প্রত্যেক উপজেলা লেভেলে বিল্ডিং আছে, ভবন আছে, এখন ইউনিয়ন সাব সেন্টারে ভবন আছে, বিল্ডিং আছে, সুন্দর সুন্দর বিল্ডিং, মানে ফরেন গ্র্যান্টে অনেক ভবন হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এই যে অপারেটিং সিস্টেমটা পুরা ডিসফাংশনাল। দেয়ার ইজ নো গুড অপারেটিং সিস্টেম। ওই যে ভবন আছে, কিন্তু ভবনে চিকিৎসক পোস্টিংও আছে, কিন্তু এই চিকিৎসকরা কিভাবে কাজ ফাংশন করবে, ওদের সাপ্লাই, লজিস্টিক্স, ওদের
একটা রুল এন্ড অর্ডারের মধ্যে যে কিছু সিস্টেম চলবে, এই সিস্টেম নেই, এই সিস্টেম নেই। আহ, একটা কথা বলি, আহ, বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন, ট্রমা কেয়ার বলে কোনো কেয়ার নাই। আপনি ইউ মে বি আজকে যা ভিডিও শুনছেন, যারা দর্শক আছেন, ইউ মে বি রিয়েলি রিচ, ইউ হ্যাভ কোটি কোটি টাকা আছে আপনার, কোনো আপনি বাড়ি গাড়ি, আপনার ডাক্তার সিঙ্গাপুরে, আপনার অমুক ডাক্তার লন্ডনে, কিন্তু যদি কোনোদিন সিলেট থেকে ঢাকা আসার পথে বা রংপুর থেকে খুলনা যাওয়ার পথে খোদা না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তার পাশে, সেখানে আপনি কোনো চিকিৎসা পাবেন না। বাংলাদেশি ইমার্জেন্সি ট্রমা ম্যানেজমেন্ট বলে কোনো কনসেপ্ট নেই। অথচ বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় জায়গায় আমি দেখেছি বড় বড় বিল্ডিং করে রেখেছে ট্রমা সেন্টার, এগেইন ফরেন এইডে বিশাল বিল্ডিং করা আছে ট্রমা সেন্টার, মানে ওইটা এখানে ট্রমার, কিন্তু কোনো চিকিৎসক, কোনো সিস্টেম নেই যে একটা রোগী একটা বড় অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে এটা 911 সিস্টেম কাজ করবে, একটা অ্যাম্বুলেন্স গিয়ে সঙ্গে সঙ্গে রোগীকে স্টেবিলাইজ করবে, রোগীকে পেশেন্ট উইল বি ব্রট টু নিয়ারেস্ট ট্রমা সেন্টার। এই ধরনের কোনো কনসেপ্টই নাই। ঢাকা শহর পৃথিবীর আমাদের বৃহত্তম শহর। ঢাকা শহরে এক প্রান্ত এক প্রান্ত যে কোনো রেগুলার ওয়াকিং ডেতে if you want to drive, it takes between 2 to 4 hours. ঢাকা শহরের মধ্যে প্রতিদিন হাজার হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে, all types of accident, homicide, accident, fall, trauma, drowning, road accident। কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট নিয়ে আপনি যদি কোথাও যান, আপনাকে ওরা কোথাও ভর্তি করবে না, অ্যাকসেপ্ট ঢাকা মেডিকেল কলেজ, এবং কোনো বোন ফ্র্যাকচার হলে আমার শ্যামলীতে ওই এই নিটোর আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ছাড়া। একজন রোগী তার দুর্ঘটনা হয়েছে মহাখালীতে, সেই রোগী নিয়ে রোগীর ফ্যামিলি তার একবার কুমিটোলা, একবার একবার উত্তরা, একবার শ্যামলী, পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছে, না এখানে হবে না, ঢাকা মেডিকেল নিয়ে যান। বাই দ্য টাইম দে অ্যারাইভ দেয়ার পেশেন্ট ইজ ডেড। এবং এই ধরনের ঘটনা একদম প্রতিদিন এই নাটকটা মঞ্চায়িত হচ্ছে। আমাদের আমাদের কোনো ঢাকা শহরে আছে, ঢাকা বড় শহর, আমাদের ঢাকা শহরে আড়ং-এর ব্রাঞ্চ আছে 20টা, স্বপ্ন গ্রোসারির ব্রাঞ্চ আছে 20টা, কারণ দে নো ইউ হ্যাভ টু গো টু পিপল ক্যানট কাম টু বিকজ অফ ট্রাফিক নাই। আমাদের যে কোনো বড় কনজিউমার দোকানে দে হ্যাভ ব্রাঞ্চ, দে নো ওয়ার টু গো। ওদের মিরপুর ব্রাঞ্চ আছে, ওদের মালিবাগ ব্রাঞ্চ আছে, ওদের ধানমন্ডি ব্রাঞ্চ আছে, যে কোনো বড় দোকান রেস্টুরেন্ট বলে। কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা, ইমার্জেন্সি মেডিসিনারি, ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট, তার কোনো ব্রাঞ্চ নেই। একটাই ব্রাঞ্চ ঢাকা মেডিকেলে। এবং সেখানে গেলেও যে আপনার ব্লাড লাগবে, রক্ত লাগবে, ওইটা আপনাকে ব্যবস্থা করতে হবে, ওরা কিছু করবে না। ওষুধ লাগবে, আপনাকে ব্যবস্থা করতে হবে। মানে এগুলা হচ্ছে গিয়ে মানে দিস এ হরর স্টোরি অফ আওয়ার হেলথ কেয়ার। এবং এর জন্য ডাক্তাররা দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে কি আমাদের লিডারশিপরা, আমাদের মন্ত্রীরা, সচিবরা, দে হ্যাভ নট বিল্ড এ গুড সিস্টেম হিয়ার। আমাদের এইটা পৃথিবীর কোনো সভ্য দেশে এই ধরনের সিস্টেম নেই। আমরা তো যখন বলি, আমরা বড়াই করি বাংলাদেশ নাকি মধ্যায়ের দেশ হয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সাথে গতকাল বললেন যে আমরা কি চাঁদের লোক পাঠাবো বা চাঁদের স্পেস পাঠাবো। গতকাল আমাদের স্পেস আছে, আমাদের স্পেস ক্রাফট আছে, আমাদের স্যাটেলাইট আছে, কিন্তু আমাদের এই বেসিক একটা ইমার্জেন্সি মেডিসিন নাই। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো রুমি ভাই, এখানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যায়। এখন লেটস সে ইউ আর দ্য হেলথ মিনিস্টার অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইউ আর আপনার কাছে 1,000 কোটি টাকা আছে, 10,000 কোটি টাকা আছে। জাস্ট আ গিভেন সিনারিও, লাইক আমি জাস্ট আকাশ কুসুম কল্পনা করতেছি, বাট ওয়াই নট? আমরা তো নেগেটিভ অনেক আলোচনা করি টকশো গুলোতে, অনেক কিছু বলি, ইভেন লেখালেখির মধ্যে অলওয়েজ আমরা নেগেটিভ কথা বলি।
So let's say positive যদি কোনো কিছু করি, 5 things you will do when you get the power. আপনার কাছে let's say আপনার প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা আছে, বাট আপনি লাইক ইউ ক্যান চেঞ্জ বেসিক্যালি you can change every single thing in the whole. You have the magic wand, you have the funding, you have the power, you have everything. তো আপনি what are the 5 things you'll do? প্রথমটা আমি বুঝতে পারছি যে আপনি ট্রমা সেন্টার করবেন, এভরি লাইক মেবি 50 কিলোমিটার একটা ট্রমা সেন্টার, মেবি এটা একটা শুরু করা যায়। আর আর কি করা যায়? এখন একটা কথা প্রথমে বলতে হবে যে আমাদের চিকিৎসকরা কোনো ক্ষেত্রেই লেস কোয়ালিফাইড, লেস ট্যালেন্টেড, লেস ক্যাপেবল না। We have to headbutt, compete with foreign doctors in this country from top centers in India, Pakistan, Europe, Spain, South America, Argentina, Japan, England। মানে এদের সঙ্গে কম্পিট করে করে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা যা ট্রেনিং করেছি আমেরিকান প্লাস ইন্ডিয়ার টপ স্টুডেন্ট গুলা, টপ ওদের যেমন আইআইটি, ইঞ্জিনিয়ারিং, ওদের মেডিকেল স্কুল, মাওলানা আজাদ, এইমস, ওসমানিয়া, ওদের টপ স্টুডেন্টদের সঙ্গে আমরা কম্পিট করে উইন করে আমরা আজকে এখানে আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে কাজ করছি। সুতরাং আমাদের ডাক্তারদের কোয়ালিফিকেশন, ট্যালেন্ট, ক্যাপাবিলিটির কোনো ঘাটতি নেই, বাট উই হ্যাভ টু ইউজ ইট। একটা বড় সমস্যা ইফ ইউ হ্যাভ টু নেম 5 প্রবলেম, বড় সমস্যা হচ্ছে আমাদের 5 solution, হ্যাঁ বলছি হ্যাঁ 5 solution, আপনি 5 things আপনি করবেন। আমাদের একটা জাস্ট থিঙ্ক অফ আমাদের যে কোনো থানা, যে কোনো হাট বাজার, বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলে আপনি যাবেন, দেখেন কোনো বাজারে, কোনো হাটে গঞ্জে নাই যে এখানে ডাক্তারের চেম্বার নাই। ডাক্তারের চেম্বার আছে, প্রত্যেকটা গ্রামে ডাক্তারের চেম্বার আছে। ঠিকই ডাক্তার যাচ্ছে, রোগী দেখছে, বসছে, কিন্তু ঠিক পাশে উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো ডাক্তার পাচ্ছি না। There is something amiss, something is not matching. সুতরাং আমাদের যা করতে হবে, আমাদের যে রিক্রুটমেন্টটা উপজেলা হেলথ কমপ্লেক্সে বা ইউনিভার্স সাব সেন্টারে, দ্যাট শুড বি লোকাল রিক্রুটমেন্ট। সেন্ট্রালি একটা পোস্টিং দিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পোস্টিং দিয়ে ওখানে পাঠিয়ে দিলাম, যা কোনো জীবনে যায়নি, বরঞ্চ a locally recruit or come to a contract with a local doctor যে বিকালে চেম্বারে আসছে। তুমি সকালে এসে আমার অফিসে, গভর্নমেন্ট অফিসে, তুমি সকালে এখানে ইউ সি দ্য পেশেন্ট, গভর্নমেন্ট পেশেন্ট দেখো, যা ইনকাম করবে ইউ গেট এ বোনাস বা পার্সেন্টেজ পাবে, বিকালে করো। মানে ইউ হ্যাভ টু রিক্রুট লোকালি। প্লাস ইউ হ্যাভ টু গিভ ভালো কম্পেনসেশন দিতে। হ্যাঁ, ইউ হ্যাভ টু রিক্রুট লোকালি। কম্পিটিটিভ হ্যাঁ, ইউ হ্যাভ টু মেক দেয়ার জব ওয়েল কম্পেনসেটেড। ওরা গভর্নমেন্ট রুগী দেখবে এবং ওরা রুগী দেখার অনুযায়ী পয়সা পাবে, সেটা এটা একটা প্রথম ব্যবস্থা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে আরেকটা হচ্ছে গিয়ে সাপ্লাইজ। গভর্নমেন্ট হাসপাতালগুলোতেও কিছুই নেই, ওষুধ কিছুই নাই। কেন? বাংলাদেশে সবকিছু পারচেজ হয় সিএমএসডি, সেন্ট্রাল মেডিকেল সাপ্লাই ডিপার্টমেন্ট। ওইটা হচ্ছে একটা দুর্নীতির আখড়া। সব কিচ্ছু ওখান থেকে পারচেজ হবে। ওই সিএমএসডি অফিসটাকে পুরো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিতে হবে। Every local union, local upajela, they have their own thok budget, own petty cash. They will purchase from own money. And at some point, they may be self-sufficient also. They will rent their side. They can make means to make money. They can do stuff. They will be under a governance of local governing, local jila, school headmaster, local principal. They will be a local governing body. They'll be super oversight থাকবে। আমি জানি আমাদের ডাক্তাররা এই লোকাল সুপারভিশন পছন্দ করেন না, কিন্তু they will protect you. If you have governing body of local elders, when you are in trouble, they will protect you. যদিও আমাদের ডাক্তাররা এটা পছন্দ করবে না, কিন্তু এইটা we have to have some local governing body, plus there have to be local purchase rather than central purchase. আমার কি লাগবে আমি জানি, আমার একটা ভালো ডাক্তার আছে, সে ভালো সার্জারি করতে পারে, আমি তাকে গ্রো করাবো, আমি তার জন্য এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনবো। দেখা যাবে তখন কম্পিটিশন হবে, কোন উপজেলা হেলথ কেয়ার কমপ্লেক্স ইজ গেটিং মোর অ্যাডভান্সড।
কোনভাবে হেলথ কমপ্লায়েন্স ইজ মেকিং মোর মানি, দে উইল বি ইভেন কম্পিটিশন হবে। হ্যাঁ, সুতরাং সেকেন্ড সলিউশন হচ্ছে গিয়ে এই লোকাল পারচেস। তারপরে থার্ড সলিউশন হচ্ছে গিয়ে আমাদের দেয়ার হ্যাজ টু বি ন্যাশনাল গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন, যে আমরা ন্যাশনাল সব গাইডলাইন আছে কিন্তু এগুলো কেউ ফলো করে না, আচ্ছা। এবং আমাদের চিকিৎসকদেরকে ইনভলভ করতে হবে গাইডলাইন ইমপ্লিমেন্টেশনে, এবং প্রত্যেকটা সিমটমের জন্য ওই ন্যাশনাল গাইডলাইন ফলো করতে হবে সরকারি হাসপাতালগুলোতে। এটা একটু এলাবোরেট করেন, এটা আমরা বুঝি না। এটা যেমন যেমন আপনি যেমন যেমন একটা রোগী, একটা প্রসব, একটা প্রেগনেন্ট পেশেন্ট, সে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেল, তখন তাকে কি কি চিকিৎসা হবে? There has to be standard guideline. এই স্টেপগুলো গুলো ফলো করতে হবে। Step 1, Step 2, Step 3, Step 4, Step 5. You simply cannot send her right away for cesarean section. Or you simply cannot send না ঢাকা যান, এখানে হবে না। Everything you do follow the step, এখানে আসলেই এটা হবে। তারপরে একটা রোগী চেস্ট পেন নিয়ে গেল, বুকে ব্যথা নিয়ে গেল, হার্ট অ্যাটাক হচ্ছে, একটা সাধারণ অ্যাসপিরিন দেওয়া, একটা মরফিন ট্যাবলেট দেওয়া, that improves the mortality significantly. অনেক রোগী মৃত্যু হার অনেক কমে যায়। সুতরাং একটা চেস্ট পেন নিয়ে রোগী গেলে কি করতে হবে? একটা ইসিজি করতে হবে, একটা অ্যাসপিরিন দিতে হবে, একটা ব্লাড টেস্ট করতে হবে, করে তারপরে টু হ্যাভ টু মেক ডিসিশন। তখন এক্ষেত্রে অনেক ডাক্তার বলে যে আমি তো দিলাম অ্যাসপিরিন দিলাম, কিন্তু আমার রোগী হার্ট অ্যাটাক, রোগী মারা গেল, তখন সব রোগীর লোক আমাকে ধরবে যে তুমি কি দিছো, তোমার ওষুধ খেয়ে আমার রোগী মারা গেছে। এটা সত্যি, এটা ইটস এ গুড কাউন্টার লজিক। সে কারণে if you are under local governance, you are protected and you can say I am following these rules, these steps. তোমার একটা নিজস্ব একটা যুক্তি আছে, you have your own defense আছে, আমি কোন স্টেপ ভাঙ করি না, দ্যাটস দ্য গভর্নমেন্ট স্টেপ, এটা এখানে করতে হবে, তাহলে আমরা রোগীকে আমরা পাঠাতে পারবো না। এখন তো ওই ভয়, রোগী আসলে চেস্ট পেন নিয়ে আসলে কিছু না করে ঢাকা যান ফর দ্য ওন প্রোটেকশন। এই যে SMS কিবরিয়া সাহেব যখন আসলেন লোকালি, না ঢাকা নিয়ে গেলেন, আমরা এখানে ধরবো না, উনি ভিআইপি রোগী, আমরা কিছু হলে আমার জান থাকবে না। That's why he died on the way. সুতরাং we need to have these guidelines. তারপরে আরেকটা হচ্ছে গিয়ে সরকারি এমপ্লয়ি, NGO এমপ্লয়ি, সেমি অটোনমাস এমপ্লয়ি, সবাইকে একটা হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমার আন্ডারে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বড় বিপদ আপদ হলে, বড় অসুবিধা হলে ওই হেলথ ইন্স্যুরেন্স থেকে ওই ঠিক আসতে আসবে। আজকাল একটা বড় অসুখ, একটা বড় অপারেশন একটা পরিবারের সারা জীবনের সঞ্চয় ধ্বংস করে দেয়, একদম খালি হয়ে যায়। সারা জীবন যা সঞ্চয় করেছে একটা অসুখ এসে সব খালি করে দিয়ে যায়। এটা কি আপনি সরকারি কর্মচারীদের বলতেছেন না পুরো দেশের মানুষের কথা বলতেছেন? আমি বলছি প্রত্যেক সেক্টরে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা ইন্স্যুরেন্স থাকবে, যারা ব্যাংকে, প্রত্যেক ব্যাংক দে উইল হ্যাভ দ্য ওন ইন্স্যুরেন্স সিস্টেম উইথ দ্য কোম্পানি। আচ্ছা, ডাক্তারদের কি ইন্স্যুরেন্স থাকবে না? ডাক্তারদের, ধরেন ডাক্তার একটা রোগী মারা গেল, তার কোনো তার বিরুদ্ধে মামলা হবে এটা সেটা, বা তার ভুল চিকিৎসার কারণে, বা তার বাংলাদেশে মেডিকেল জুরিসপ্রুডেন্স এখন পর্যন্ত ডেভেলপ না। বাংলাদেশে যে মেডিকেল লিটিগেশন সিস্টেমটা, দেয়ার হ্যাজ বিন এখন পর্যন্ত ভালো কোনো কেস নাই। না, এটা ঠিক হলে তো তাহলে যে ডাক্তারদের গায়ে হাত তোলা, ডাক্তারদের হয়রানি করা, এগুলি অনেক কমে আসবে, ডাক্তাররা অনেক কনফিডেন্স পাবে, ঠিক না? না, আসলে ইন্স্যুরেন্সটা লাগে যখন এই কোর্টে রায় দেয় ফিনান্সিয়ালি ম্যালপ্র্যাকটিস $1 মিলিয়ন। বাংলাদেশে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিন্তু ম্যালপ্র্যাকটিস একটা ল করতে হবে, যেখানে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বা একটা ফিজিশিয়ান কাউন্সিল থাকতে হবে যারা এইটা করেন। যদি আমরা একটা ওপেন মার্কেট করে দেই
মামলা করো, হুম হুম সেক্ষেত্রে আসলে হিতে বিপরীত হবে। হুম। এমনি আমরা এটা মামলাবাদী 10 বছর বা 20 বছর পরে যখন না, একটা তারপরে এস্টাবলিশ হয়ে যাবে আমরা তখন চাই না, করা যাবে। আমরা চাই না মামলাবাদী হোক। হুম আমরা হুম। আমি আমেরিকা থাকি তো, আমি দেখি লিটিগেশন হ্যাজ raised the healthcare cost significantly. তাহলে কোয়েশ্চেন তো Litigation হইব হয়। যে আপনি রোগীর ট্রাস্ট কিভাবে অর্জন করবেন, এটা তো আপনি সেক্ষেত্রে নিজেই বলেন যে there has to be a mechanism, একটা কমিশন, একটা বিএমডিসি বা মেডিকেল কাউন্সিল কমিশন, দে উইল পানিশ ডক্টরস, বাট এই মামলাবাজি করতে গেলে এই ব্যাপারটা আরো নোংরা হয়ে যাবে। আচ্ছা ওইটা ঠিক আছে। ওইটা প্রবলেম, সমস্যার সমাধান করবে না। জি ওকে আর কন্টিনিউ। সেক্ষেত্রে আমার 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 এখানে দুটা প্রশ্ন আছে। রবি ভাই, আপনি যেটা ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে ওই যে সেন্ট্রাল যে কি সাপ্লাই ডেপো, যেটা মেডিকেল সাপ্লাই ডেপো, এদের মনোপলিটা ভাঙার জন্য যে ওইটা দুর্নীতির আখড়া, আপনি আপনি আপনার যেটা রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি পারচেজ গুলো একদম লোকাল লেভেলে দিয়ে দিতে চাচ্ছেন, তাই তো, যে লোকাল পারচেজ। এখন আগে যে জিনিসটা এক জায়গায় হতো, তখন কি সেই জিনিসটা ঘরে ঘরে হবে না? আপনি প্রত্যেকটা উপজেলা লেভেলে কি তখন এই দুর্নীতিটা চলে যাবে না? ওই উপজেলার যে চেয়ারম্যান, বা ওই ধরেন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা মেম্বার, বা ধরেন প্রত্যেকটা একদম ওই গ্রাসরুট লেভেলে যে সমস্ত পলিটিক্যাল যে যে পাতি নেতারা যারা আছে, তখন তো তারাও ওই ওই তাদের লেভেলে গিয়ে এই দুর্নীতিগুলাতে বা এই যে লোকাল যে ইনফ্লুয়েন্সটা, এটা কি সেই জায়গাতেও তখন একটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে না? এইটা, ইট ইজ দ্য মোস্ট কমন logic against decentralization of the purchasing. এটাই মোস্ট কমনলি স্টেটেড লজিক, যে পারচেজ যদি, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ডিসেন্ট্রালাইজড, তাহলে তোমার করাপশন উইল অলসো বি ডিসেন্ট্রালাইজড, এবং লোকাল করাপ্ট পলিটিশিয়ানস উইল মেক মানি আউট দ্যাট। কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট স্কেপটিক্যাল। যদি একটা উপজেলার একটা হাসপাতাল থাকে, সেখানে যে একটা গভর্নিং বডি থাকে, সেখানে ট্রান্সপারেন্সি থাকে, সেখান থেকে চুরি করা মাচ মোর ডিফিকাল্ট দেন ঢাকায় বসে বসে চুরি করা। কারণ ওখানে যার চুরি করবে সে তো আত্মীয়। হ্যাঁ, এখানে আত্মীয়, সবাই 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 দেখছে, সবাই সবাই সেখানে টাকা, এভরিবডি নোস, এই এই খাতে এত টাকা এসছে, এই টাকাগুলো কই গেল। এবং তখন দে হ্যাভ পিপল, সাধারণ মানুষজন জানবে কাকে ধরতে হবে গিয়ে, গভর্নিং বডির চেয়ারম্যান তাকে ধরেন গিয়ে, দে উইল নো